দরজা কেন বন্ধ করলে? খুলো বলছি। এত অস্থির হচ্ছ কেন জান? খুলবো তো, কাজ শেষ হোক। নন্দিনীকে জোরপূর্বক জড়িয়ে ধরে এক পর্যায়ে নন্দিনীর ঠোঁটে চুমু খেলো। নন্দিনীর মাথায় রক্ত উঠে গেল। ফের চুমু খেতেই নন্দিনী এবার ওয়াসিফের ঠোঁট কামড়ে ধরলো। আব্বু, ওয়াসিফ আমায় জোরপূর্বক রেপ করার চেষ্টা করেছে। সত্যি বলছি বপিমণি, তোমার মেয়ে আমাকে ডেকে এনে কি হাল করেছে দেখো। আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করছো? চুপ করো বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোমার? আবার বলছো বিশ্বাসের কথা? ছি, তোমাকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তুমি ওই ছোট লোকটার সাথে রুম ডেটে গিয়ে তোমার ক্যারেক্টার এত নিচে নামিয়ে ফেলেছো যে আমি ভাবতেও পারছি না। ছি ছি, এমন দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? ছি। কানাডা থেকে হবু জামাই এসেছে। ডিনারে বিরাট ভোজের আয়োজন করতে হবে ভেবে নাহিদা শিকদার ওয়াসিফকে তার কক্ষে রেস্টের জন্য পাঠিয়ে তিনি নিজেও ফ্রেশ হতে চলে গেলেন। সবাই যেতেই নবাব সাহেব মেয়ের হাত ধরে নিজের পাশে বসালেন। নন্দিনী এখনো রাগে ফুঁসছে, সারা শরীর কাঁপছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়ের রাগ এখনো কমেনি, নবাব সাহেব বুঝলেন। তিনি নিজের বুকের সাথে মেয়ের মাথা রেখে হাত বোলাতে লাগলেন। একজন বাবার হৃদয় হলো প্রকৃতির এক অপার স্থান। সেই স্থানে মাথা রাখতেই নন্দিনী কিছুটা শান্ত হয়ে এলো। নবাব সাহেব মেয়েকে সান্ত্বনা দিয়েই বললেন, শান্ত হও মামনি, অনেক হয়েছে, এনাফ। নন্দিনী হঠাৎ বাবাকে জড়িয়ে ধরেই বলল, আব্বু, আমি অনেক খারাপ হয়ে গেছি, তাই না? আমার মেয়ে খারাপ নয়। আমি যদি সত্যি খারাপ হয়ে যাই? আমি জানি আমার মেয়ে এমন কিছু করবে না। যদি করি? নবাব সাহেব মৃদু হেসে বললেন, তার বাবা কষ্ট পাবে এমন কাজ আমার মেয়ে কখনো করবে না, আমার আত্মবিশ্বাস। নন্দিনী হঠাৎ বাবা মা আদিত্য এবং নিজের কথা ভেবে ডুবতে কেঁদে উঠল। আদিত্যের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে সে যদি বাবার বিশ্বাস নষ্ট করে কষ্ট দিয়ে ফেলে তাহলে? আম্মু, যদি আমি কাউকে ভালোবেসে বিয়ে করি তাহলে কি তুমি কষ্ট পাবে? নবাব সাহেব মৃদু হেসেই বললেন, তুমি কাকে বিয়ে করবে সেটা আমার কাছে ম্যাটার করে না, তবে তুমি যেন সুখী হও এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তুমি সুখী হলে তোমার বাবার কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না। ঘড়ির কাঁটায় রাত প্রায় 1:30টার মতো। নন্দিনীর ভীষণ মাথা ব্যথা উঠল। বাবার সাথে তখন ওইসব বলার পর কক্ষে এসে নন্দিনী ভীষণ কেঁদেছিল, যার ফলে চোখ মুখ ফুলে ঢোল হয়ে গেছে। নন্দিনী ওয়াসিফকে তো বলেই দিয়েছে বিয়ে করবে না, আর আদিত্য তখন প্রত্যুত্তর চেয়েছিল। নন্দিনীও সময় নিয়েছে, এখন কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে বাবা, একদিকে মা, অন্যদিকে ওয়াসিফ, সবশেষে ভালোবাসার মানুষটা। সে কাকে কিভাবে ফিরিয়ে দেবে সেটাই বুঝতে পারছে না। পাগলের মতো চুলগুলো খামচে ধরলো। সবকিছু বিষণ্ণ আর বিষাদ বিষাদ লাগছে তার। এমন একটা সময় ভালোবাসার মানুষটাকে পেয়েছে, অথচ মানুষটাকে ভালোবাসার স্বীকারোক্তি দিতে এখন সে প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বে এবং সিদ্ধান্তহীনতায় ভুগছে। এমন দিন আসবে কে জানতো। হঠাৎ চোখ পড়ল ক্যাবিনেটের ওপর। সে এসে বসুক পাশে বইটির ওপর। সকালে মন খারাপ থাকায় কয়েক পাতা পড়ে সে যেভাবে রেখেছিল ঠিক সেভাবে পড়ে আছে। নন্দিনী বইটি হাতে তুলে পাতা উল্টাতে লাগলো। চোখ পড়ল সবুজ রঙের কলম দিয়ে আন্ডারলাইন করা দুটো পরিচিত লাইনের ওপর। যাকে চেয়েছিলাম, যাকে পাওয়ার জন্য মনে হয়েছিল জীবনে সবকিছু করতে পারবো, কিন্তু তাকে পাওয়ার পর মনে হলো একে তো আমি চাইনি। এ কোথা থেকে এলো? এই লেখাটুকু কিভাবে যেন অনেকের জীবনের সাথে মিলে যায় ভাবলো নন্দিনী, কিন্তু তার জীবনের সাথে ঘটলো তার ঠিক বিপরীতটা। সে যে মানুষটাকে চেয়েছে তাকে সে এখনো পায়নি, তাই এমন অভিযোগও তার নেই। কিন্তু যাকে সে জীবনে সবকিছু দিয়ে একসময় পেতে চেয়েছিল এবং আজও চায়, আর সেই মানুষটাও যখন তাকে পেতে চাইছে, তখন নন্দিনী তার ডাকে সাড়া দিতে পারছে না। বইটা জড়িয়ে ধরে নন্দিনী ডুকরে কেঁদে উঠে বলল, ইয়া আল্লাহ, এ দুনিয়ার আখিরাতে যা কিছু উত্তম তার সবই আপনি আমার জন্য নির্ধারণ করে দিন। আমি যেই জিনিসটা খুব ভালোবাসি, যেই জিনিসটা খুব পছন্দ করি, তা যদি সর্বোপরি আমার জন্য উত্তম হয় তবেই আপনি আমায় তা উত্তমভাবে পাইয়ে দিন। যদি উত্তম নাই বা থাকে তবুও তা উত্তম রূপে আমায় দিন, আর তাও যদি না হয় তবে আমায় এর থেকে উত্তম প্রতিদান দিন। তবুও আমায় উত্তম কিছু দিন আল্লাহ, আমায় নিরাশ করবেন না আল্লাহ। আমি প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে আর সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমি ভালো মন্দের তফাৎ বুঝতে পারছি না। আমায় উত্তমের একটা ব্যবস্থা করে দিন আল্লাহ।
কাঁদতে কাঁদতে একসময় নন্দিনী শুয়ে পড়ল। প্রায় ঘন্টা তিনেক পার হলেও নন্দিনী কিছুতেই ঘুম এলো না। মস্তিষ্ক ঝাপসা হয়ে হজবরল অবস্থা। অতিরিক্ত কান্নার ফলে ভীষণ মাথা ব্যথা উঠেছে। চোখগুলো লাল হয়ে সমস্ত মুখশ্রী ফুলে গেছে। নন্দিনী তার হেল্পিং হ্যান্ড নোশাকে ডেকে বলল তার জন্য এক মগ স্ট্রং ব্ল্যাক কফি দিতে। নোশা কফি নিয়ে নন্দিনীর কক্ষে উদ্যত হতেই হঠাৎ ওয়াসিফ এসে বলল। এটা কার কফি? নোশা ভয়ে ভয়ে বলল, ছোট ম্যামের। আচ্ছা, তুমি আমাকেও এক মগ কফি দাও, আমি বরং তোমার ম্যামের কফি দিয়ে আসি। নোশা ভয় পেয়ে বলল। ম্যাম যদি আপনাকে দেখে রাগ করে? ওয়াসিফ দাঁত মুখ খেঁচে এমনভাবে তাকালো যে নোশা ভয় পেয়ে ওয়াসিফের হাতে কফির মগ দিয়ে দিল। ওয়াসিফ ক্রুর হেসে নন্দিনীর ডোরে নক করলো। নন্দিনী উঠে এসে বলল, কি রে নশা, তোর এতক্ষণ লাগে কফি বানাতে? তাড়াতাড়ি কফি দে, মাথা ব্যথা বেড়ে গেছে আমার। ওয়াসিফ কফি বাড়িয়ে দিতেই নন্দিনী বলল, তুমি এখানে? ঘুম আসছিল না, কফির জন্য আসতেই দেখলাম নশা তোমার জন্য কফি বানিয়েছে। ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে কফি খাবো। এখন তোমার কফি নাও, আমার নশা বানিয়ে আনছে। নন্দিনী কিছু না বলে হঠাৎ ডোর বন্ধ করতে নিলে ওয়াসিফ বল শক্তি প্রয়োগ করে কক্ষে ঢুকে গেল। নন্দিনী চেঁচিয়ে উঠেই বলল, এই তুমি আমার রুমে ঢুকলে কেন? বেরো বলছি। আমার বউয়ের কক্ষ, আর আমি ঢুকবো না? না, ঢুকবে না, কারণ তোমার সাথে আমার এখনো বিয়ে হয়নি, আর হবেও না। যাও, বেরো বলছি। ওয়াসিফ কফি রেখে ভেতর থেকে ডোর বন্ধ করে দিতে নন্দিনী চেঁচিয়ে উঠে বলল, দরজা কেন বন্ধ করলে? খোলো বলছি। এত অস্থির হচ্ছ কেন জান? খুলবো তো, কাজ শেষ হোক। কাজ মানে? কিসের কাজ? ওয়াসিফ কুটিল হাসলো। নন্দিনী ভয় পেল। ওয়াসিফ বলল, একটু পরে বুঝতে পারবে জান। বলেই নন্দিনীর দিকে এগিয়ে গেল। ওয়াসিফের অস্বাভাবিক চোখ মুখ দেখে নন্দিনী বুঝতে পারলো তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। কারণ ওয়াসিফের মনস্কামনা আগেও ভালো ছিল না। এতদিন নন্দিনী নিজেকে স্রেফ রাখলেও আজ বোধহয় সব শেষ। নন্দিনী দৌড়ে গিয়ে ডোরের দিকে এগোতেই ওয়াসিফ খপ করে নন্দিনীর হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টেনে আনলো। নন্দিনীকে জোরপূর্বক জড়িয়ে ধরে এক পর্যায়ে নন্দিনীর ঠোঁটে চুমু খেলো। নন্দিনীর মাথায় রক্ত উঠে গেল। ফের চুমু খেতেই নন্দিনী এবার ওয়াসিফের ঠোঁট কামড়ে ধরলো। ওয়াসিফ ছাড়ানোর চেষ্টা করলো, নন্দিনী ছাড়লো না। যতক্ষণ পেরেছে ততক্ষণ অবধি কামড়ে ধরে রাখলো। ওয়াসিফের ঠোঁট কেটে গেল। ঠোঁট থেকে রক্ত গড়াতে দেখে আগুনের ন্যায় ধপ করে জ্বলে উঠল ওয়াসিফ। আকস্মিক নন্দিনীকে পাঁজা কোলে তুলে বেডের ওপর ছুঁড়ে মারলো। নন্দিনী উঠতে নিতে ওয়াসিফ নিজের শরীর থেকে টি শার্ট খুলে দানবের ন্যায় ঝাঁপিয়ে পড়তে নন্দিনী গলায় কামড়ে ধরল। ওয়াসিফের হাত আলগা হতেই নন্দিনী ধাক্কা মারতেই ওয়াসিফ উল্টে পড়ল বিছানার ওপর। বেডের পাশে থাকা ক্যাবিনেটের ওপর থেকে গরম কফি ওয়াসিফের মুখে মারল। ওয়াসিফ চিৎকার করে উঠল। নোশা ওয়াসিফের জন্য কফি বানিয়ে এদিকে আসতেই ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে নবাব সাহেব এবং নাহিদা শিকদারকে ডেকে তুলল। ওনারা এসে ডোর নক করতে লাগলেন। ওয়াসিফ রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞান ভুলে নন্দিনীর ঘাড়ের পেছন দিয়ে শক্ত করে চুলের মুঠি ধরে বিছানায় ছুঁড়ে আবারও ঝাঁপিয়ে পড়ল। নন্দিনী এবার বুকে কামড়ে দিতেই ওয়াসিফ গুঙিয়ে উঠে হাত আলগা করতে নন্দিনী কফির মগ দিয়ে সজোরে মাথায় আঘাত করলো। সঙ্গে সঙ্গে মগটি ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। ওয়াসিফ আবারও নন্দিনীকে টেনে বিছানায় আনতেই নন্দিনী এবার হাতে কামড়ে দিল। ভেতর থেকে ডোর না খোলায় নবাব সাহেব ডুপ্লিকেট চাবি দিয়ে দ্রুত ডোর খুলে ভেতরে ঢুকতে ওদের এই অবস্থায় দেখে ফেললেন। নন্দিনী বাবাকে দেখতে ওয়াসিফের বুকে সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে ওনার বুকে ঝাঁপিয়ে পড়তেই নবাব সাহেব দু হাতে জড়িয়ে ধরে বুকে আগলে নিলেন মেয়েকে। প্রতিটি মেয়ের কাছে বিশ্বস্ত একজন পুরুষ হলো তার বাবা। তাই নন্দিনী তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠেই বলল, আব্বু, ওয়াসিফ আমায় জোরপূর্বক রেপ করার চেষ্টা করেছে। নবাব সাহেব সমস্ত কক্ষের অবস্থা দেখে বুঝতে পারলেন ঘটনার সারমর্ম কি। নাহিদা শিকদার বললেন, রাত দুপুরে এসব কি হচ্ছে ওয়াসিফ? ওয়াসিফ কোকাতে কোকাতে বলল, তোমার মেয়ে মিথ্যা বলেছে ভবিমণি। হোয়াট? সত্যি বলছি ভবিমণি, তোমার মেয়ে আমাকে ডেকে এনে কি হাল করেছে দেখো। বলেই শরীরের ক্ষতস্থানগুলো দেখাতে লাগলো। আবারও বলল, বিয়ে করলে করবে, না করলে নেই। আমি তো তোমার মেয়েকে জোর করিনি ভবিমণি। তোমার মেয়েকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল বলো? যার ফলস্বরূপ তোমার মেয়ে এত রাতে সার্ভেন্ট নোশাকে দিয়ে
কৌশলে আমাকে ডেকে এনে খুন করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এখন নিজে ভালো সেজে আমাকে মিথ্যে অপবাদও দিচ্ছে। এসব কি বলছো ওয়াসিফ? মাথা ঠিক আছে তোমার? ভবিমণি, উল্টে তোমার মেয়েই আমার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হতে চেয়েছে। বলতে পারো আমাকে বাধ্য করেছে। আমি নিষেধ করায় আমাকে দেখো আঘাত করে কি করেছে। আমি বারবার বলেছি কাল তো আমাদের বিয়েই, কাল আমরা একবার বাসর করব। কিন্তু তোমার মেয়ে আমার কোনো কথা শুনতেই চুপ নয়। আর আমি রাজি নই বলে আমাকে ইচ্ছা মতো আঘাত করেছে। এখন বুঝতে পারছি ও কেন এখন নাটক করলো। নন্দিনীকে বলল, ছি নন্দিনী, তোমাকে আমি খুব ভালো জানতাম, কিন্তু তুমি আজ দেখিয়ে দিলে তুমি কত নিকৃষ্ট ও জঘন্য। নবাব সাহেব এতক্ষণ সব মনোযোগ দিয়েই শুনলেন। কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তিনি সেটাই উপলব্ধি করার চেষ্টা করছেন। ওনার মেয়ে সত্যিই কি এমন কাজ করতে পারে সেটাও ভাবতে লাগলেন। ওয়াসিফের কথায় নাহিদা শিকদার তাজ্জব বনে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, আর নন্দিনী তাজ্জব বনে গেল ওয়াসিফের বানোয়াট মিথ্যা কথায়। কি সুন্দর করে ওয়াসিফ স্ক্রিপ্ট বানিয়ে ফেললো। ওয়াসিফ ওর দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নবাব সাহেবের চোখ এড়ালো না তা। নন্দিনী মায়ের হাত ধরেই বলল, আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করছো? নাহিদা শিকদার অগ্নিমূর্তির রূপ ধারণ করে চেঁচিয়ে উঠেই বললেন, চুপ করো বেয়াদব মেয়ে, লজ্জা করে না তোমার? আবার বলছো বিশ্বাসের কথা? ছি, তোমাকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তুমি ওই ছোট লোকটার সাথে রুম ডেটে গিয়ে তোমার ক্যারেক্টার এত নিচে নামিয়ে ফেলেছো যে আমি ভাবতেও পারছি না। ছি ছি, এমন দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? ছি। নন্দিনী ছলো ছলো নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল। তিনি আবারও বললেন, কিভাবে পারলে এমন একটা জঘন্য কাজ করতে? হাউ ডেয়ার ইউ! আবার মিথ্যা বলছো? তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এমন একটা মুহূর্তে মায়ের থেকে সাপোর্টের বদলে অপবাদ শুনতে পাবে নন্দিনী এটা আশা করেনি। কাঁচের তৈজসপত্রের মতো টুকরো টুকরো হয়ে গুড়িয়ে গেল নন্দিনীর নরম কোমল হৃদয়টা। নবাব সাহেব ওয়াসিফকে বললেন, তোমাকে আমি খুব ভালো জানতাম ওয়াসিফ, কিন্তু তোমার ভেতরকার রূপ যে মাকাল ফলের চেয়েও এতটা জঘন্য সেটা আজ সচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। সি, আমি এতদিন কাকে ভালো ছেলে বলে জেনে এসেছিলাম? নিজের বিশ্বাসের উপরই নিজের ঘৃণা লাগছে। নাহিদা শিকদার চেঁচিয়ে উঠে বললেন, দোষ করেছে আপনার মেয়ে, আর আপনি ওয়াসিফকে দোষারোপ করছেন? এ কেমন বিবেক আপনার? আমার মেয়ে কেমন সেটা আমার চেয়েও বেশি আর কেউ জানে না। তুমি যদি প্রকৃতপক্ষে আমার মেয়ের জন্মদাত্রী মা হতে তাহলে এমন কথা কখনো বলতে পারতে না, বরং মেয়ের দুঃসময়ে সাপোর্ট করে মেয়েকে আগলে নিতে। জানি না মানে? আপনার মেয়ে দ্বারা সব সম্ভব। আপনার মেয়ে আজ একটা ছেলের সাথে রুম ডেট করে রাতের বেলা বাসায় ফিরেছে, আবার বলছেন আপনার মেয়ে কেমন? লজ্জা করে না এমন মেয়ের পক্ষপাতিত্ব করতে? আমার তো ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলতে। এমন মেয়ে জন্ম দেওয়ার আগে আমার মৃত্যু হলে ঢের ভালো হতো। ফের মায়ের মিথ্যা অপবাদে নন্দিনীর বুকটা হুহু করে উঠল। এ কি বলছে তার মা? কোথায় তার মা তাকে বুকে টেনে আগলে নিয়ে সাপোর্ট করবে, তা না করে তাকে মেরে ফেলার কথা বলছে, নিজের মৃত্যু কামনা করছে, অপবাদ দিচ্ছে রুম ডেট করার, দোষ না করেও দোষী সাব্যস্ত করছে। নন্দিনীর চোখ দিয়ে জলপ্রপাতের ন্যায় অঝরে জল গড়াতে লাগলো। কথায় বলার ভাষা হারিয়ে ফেলল। নবাব সাহেব হঠাৎ কষিয়ে একটা চড় মারলেন স্ত্রীর গালে। তিনি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেঁচিয়ে উঠেই বললেন, আপনি আমাকে চড় দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। এই চরটা আরো আগে তোমার গালে দেওয়া উচিত ছিল। ওয়াসিফকে তার বাসায় পাঠিয়ে দাওনি কেন, বিবেকহীন মহিলা? নাহিদা শিকদার রেগে উঠে বললেন, আমার ভাতিজা কি তার ফুপুমনির বাসায় থাকতে পারবে না? নিষেধ করেছি কখনো? তাহলে কেন বলছেন বাসায় পাঠিয়ে দিলাম না? সেটা কি চোখে দেখতে পাচ্ছ না? থাকতে পারবে সেটা সঠিক সময় হলে। কি বলতে চান আপনি? তুমি কাল নিজের মতামতের উপর ভিত্তি করে মেয়ের বিয়ে ঠিক করেছো, তাহলে তুমি জানতে না বিয়ের আগের রাতে ছেলে মেয়েকে এক ছাদের নিচে রাখাটা খারাপ? আজ এর ফলাফল দেখলে তো? তাহলে আমার মেয়ের দোষ কোন সাহসে দিচ্ছ? সব আপনার মেয়ের দোষ। ও ইচ্ছে করে এসব ঘটনা ঘটিয়েছে যাতে বিয়েটা না করে। মেয়ের যেহেতু মত নেই সেহেতু বিয়ে দিচ্ছ কেন? কারণ আপনার মেয়ের জন্য ওয়াসিফই সুযোগ্য পাত্র। দেখলাম তো কত বহুরূপী মুখোশধারী সুযোগ্য। নন্দিনী ওয়াসিফের মুখোমুখি দাঁড়িয়ে শীতল গলায় বলল, আমি তোমায় ডেকে এনেছি ওয়াসিফ।
হুম, তুমিই তো নশাকে দিয়ে আমার হাতে কফি পাঠাতে বললে। আমি তো সরল মনেই এসেছিলাম। কে জানতো তোমার মনে এত কিছু ছিল? আমি ডেকেছি আর তুমি এসেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আর কাল আমাদের বিয়ে, তাই ভাবলাম তুমি হয়তো বিয়ের ব্যাপারে জরুরি কোনো কথা বলার জন্য ডেকেছো। আমি কখনো বলেছি আমি তোমায় বিয়ে করব? আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুমি আর বিয়ে না করার কথা কি বলবে? নন্দিনী আর কিছুই বলল না। হঠাৎ একটা কাচের ফুলদানি এনে ওয়াসিফের মাথায় সজোরে আঘাত করলো। ওয়াসিফ সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল। নাহিদা শিকদার চেঁচামেচি করতে লাগলেন। নন্দিনী রুদ্রমূর্তি হয়ে ফুলদানি দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো ওয়াসিফকে। নাহিদা শিকদার ছোটানোর চেষ্টা করলো। নবাব সাহেব হঠাৎ বুকে হাত চেপে ধরলেন। তখন ঘুমের ঘোরে মেয়ের অমন সংবাদ শুনতে এবং খানিকক্ষণ পূর্বে চেঁচিয়ে কথা বলায় ওনার বুকে আবারও ব্যথা ওঠে। সেই ব্যথা তীব্র হয়ে উঠেছে। আপাতত নন্দিনীর কোনো দিকে খেয়াল নেই। ওয়াসিফকে একের পর এক আঘাত করতে ব্যস্ত। নাহিদা শিকদার নন্দিনীর হাত থেকে পিতলের ফুলদানিটি নিতে গেলে নন্দিনী সরিয়ে দিতেই উনি অসতর্কতাবশত সোফার কারুকার্যময়ী নকশার সাথে গিয়ে কপালে ব্যথা পান এবং সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত বের হতে লাগলো। পার্সেল করে আনা যতগুলো ফুলদানি ছিল সবগুলো দিয়ে ওয়াসিফকে এমনভাবে মারলো যে ওয়াসিফ মুমূর্ষ হয়ে গেল প্রায়। নাহিদা শিকদার আবারও এসে ছোটাতে লাগলেন ওয়াসিফকে। নন্দিনী ওনাকে সরিয়ে দিতেই তিনি আবারও সোফার সাথে কপালের একই জায়গায় আঘাত পান এবং গড়গড়িয়ে রক্ত বের হয় এক স্থান থেকে। নন্দিনী এবার বলল, আমি তোমার ফিয়ান্সে না? তাই না? বলেই ফুলদানি দিয়ে আবারও মাথায় আঘাত করলো। ফের বলল, আমি তোর হবু বউ, তাই না? আমি তোকে ডেকেছি, তাই না? বল, বস্টার্ড কোথাকার। বলেই আবারও একের পর এক আঘাত করতে লাগলো। এবার অনামিকা থেকে এঙ্গেজমেন্টের ডায়মন্ড রিংটি খুলে ওয়াসিফের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, গিল, খা তোর এঙ্গেজমেন্টের রিং, খা বলছি। বলেই একটা থাপ্পড় দিয়ে মুখ চেপে ধরে বলল, এই রিং পরিয়ে আমার জীবনের সকল ছন্দ, সকল পছন্দ অপছন্দ, আমার সকল ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিস। এখন এটা গিল বলছি, গিল। আজ তোকে মেরেই ফেলবো আমি, জানোয়ার কোথাকার। তুই আমায় রেপ করার চেষ্টা করে আবার আমাকেই দোষী সাব্যস্ত করছিস সবার চোখে। হ্যাঁ, কত বড় সাহস তোর! আমার নিষ্পাপ চরিত্রে তুই কলঙ্ক লাগিয়েছিস। আজ তো তোকে ছাড়বই না আমি। আমায় বোকা ভেবেছিস? চুপ থাকি বলে আমি বোকা? কিছুই জানি না, কিছুই বুঝি না, তাই না? বলেই দুগালে কষিয়ে দুটো থাপ্পড় মারলো। আরেকটা থাপ্পড় দিয়ে বলল, এতদিন নিজেকে জেলখানার কয়েদির মতো বন্দি বন্দি মনে হয়েছিল, আজ স্বাধীন স্বাধীন লাগছে। বলে আবারও থাপ্পড় মারতে মারতে বলল, আর মিথ্যে বলবি? আর আমার ফিয়ান্সে বলবি? বল। আর আমায় হবু বলবি তুই? হ্যাঁ, বল। আর আমাকে যখন তখন ফোন করে ফোনে জান, বেবি, সুইট হার্ট এসব বলে ডাকবি? বল, বল বলছি। একসময় নন্দিনী হাঁফিয়ে গেল। নবাব সাহেব বুকের মধ্যে হাত দিয়ে ডিভানের ওপর বসে মেয়ের কার্যকলাপ দেখতে লাগলেন। তবে মেয়েকে আটকালেন না। মেয়ের মনের মধ্যে এতদিনের এত জেদ ক্ষোভ জমেছিল সেটা আজ নিংড়ে দিয়েছে। যে মেয়ে মাকে বাঘের মতো ভয় পায় সেই মেয়ে আজ মাকেও মানেনি। নাহিদা শিকদার কপাল চেপে ধরে বললেন, ছেলেটা মরে গেল বোধ হয়। আর মেরো না নন্দিনী, এবার থামো প্লিজ, যথেষ্ট হয়েছে। কে শোনে কার কথা? নন্দিনী আঘাত করতে করতেই বলল, মরুক, মরে যাক। নন্দিনী থামো বলছি। থামবো না। নন্দিনী, এরকম রেপিস্ট বেঁচে থেকে কি করবে আম্মু? ওকে মেরে আমি জেলখানায় চলে যাব, বুঝেছো? তবু অন্তত একটা রেপিস্ট কমবে দেশ থেকে। আমার মতো অনেকগুলো মেয়ের সম্ভ্রম রক্ষিত হবে। নন্দিনী চুপ করো, শান্ত হও, যথেষ্ট হয়েছে। নন্দিনী আঙুল তুলে বলল, একদম স্টপ আম্মু। নাহিদা শিকদার চেঁচামেচি করে সার্ভেন্টদের ডাকতে সবাই এলো। তিনি ওয়াসিফকে দ্রুত গাড়িতে তুলতে বললেন। নন্দিনী হাঁপাতে হাঁপাতে হঠাৎ দেখলো তার বাবা বুকে হাত দিয়ে ডিভান থেকে সেন্সলেস হয়ে নিচে পড়ে যাচ্ছে। নন্দিনী দৌড়ে যেতে কাঁচের টুকরো ঢুকে গেল তার দুপায়ে। নাহিদা শিকদার স্বামী এবং মেয়েকে এমত অবস্থায় দেখতেই তিনিও চিৎকার করে দৌড়ে গিয়ে মেয়ের সাথে স্বামীকে আগলে ধরলেন। ফের সার্ভেন্টদের ডেকে নবাব সাহেব এবং ওয়াসিফকে নিয়ে দ্রুত হসপিটালে ছুটলেন। তবে যাওয়ার পূর্বে নন্দিনীকে রুমে তালাবদ্ধ করে গেলেন। বাকি সার্ভেন্টদেরকে বলে গেলেন মেয়ের রুমের ডোর যাতে কেউ না খুলে, তিনি না আসা পর্যন্ত। বাবাকে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে দেখে এবং হসপিটালে নিয়ে যেতে দেখে নন্দিনী চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, আম্মু ডোর খোলো প্লিজ, আমিও আব্বুর সাথে যাব। প্লিজ আম্মু ডোর খোলো প্লিজ। কিন্তু তিনি খুললেন না। নন্দিনী বারবার ডোরে কারাঘাত
করতে লাগলো, কিন্তু কেউই খুললো না। কাঁদতে কাঁদতে একসময় নন্দিনী ওভাবেই রক্তাক্ত হাত পা নিয়ে মেঝেতে পড়ে রইল। দীর্ঘ সময় ফ্লোরে পড়ে থাকায় বুকে পিঠে ঠান্ডা লেগে হঠাৎ নন্দিনীর শ্বাসকষ্ট শুরু হলো। হিম হিম শীতল সমীরণ আর শারদীয় রাত্রির অন্তরিক্ষ, তারায় তারায় ভরে উঠেছে সুবিশাল অন্তরিক্ষের প্রশস্ত বুক। রূপলি চাঁদটাকে ঝুলন্ত একটি আলোকপিণ্ডের ন্যায় বলেই মনে হচ্ছে। আলোর গহ্বর বললেও ভুল হবে না বোধহয়। ঠিকরে ঠিকরে নির্গত হচ্ছে জ্যোৎস্না কুমারীরা। কবি সুকান্ত ভট্টাচার্য শরতের এইরকম কোনো এক রাত্রির দৃশ্য দেখেই সম্ভবত লিখেছেন তার বিখ্যাত দুটি লাইন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর সেই ঝলসানো রুটিময়ী চন্দ্রটির দিকেই তীক্ষ্ণ দৃষ্টি স্থির রেখে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আদিত্য আর রায়হান। মেহেরাব বেচারা সিগারেট না ফুঁকলেও রায়হানের জোর জবরদস্তিতে নাক মুখ চেপে চোখ মুখ কুচকে ওদের সাথে সঙ্গ দিচ্ছে। আর তা দেখে রায়হান ওর মাথায় বার কয়েক চাটেও মেরেছে। দুই বন্ধুর অধঃপতন দেখে বেচারা মেহেরাব হতাশ। কিছু বললেই রায়হানের পক্ষ থেকে অপমানিত হতে হচ্ছে, আর মাথায় চাটি খাওয়া তো ফ্রি। আদিত্যকে তখন বাসায় ফিরতে দেয়নি ওরা দুজন। এই তো দেশে আছে আর মাত্র কয়েকটা দিন। মেহেরাব ফারার বিয়ে অবধি সময়টুকুই। তিনজনই আজ মেহেরাবদের বাসায় রাতভর জেগে মেহেরাবদের ব্যালকনিতে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আড্ডা দিচ্ছিল। নন্দিনীদের বাড়ি আর মেহেরাবদের বাড়ি পাশাপাশি বিধায় মেহেরাবের ব্যালকনি থেকে নন্দিনীদের বাড়ি এবং নন্দিনীর ব্যালকনি সুস্পষ্টভাবে দেখা যায়, এবং সেই ব্যালকনি টপকিয়ে নন্দিনীদের পেছনের ব্যালকনি দিয়ে আসাও যায়, যেটা কেউই জানে না। প্রায় অনেকক্ষণ যাবৎ নন্দিনীদের বাসা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনছিল ওরা, তবে গুরুত্ব দেয়নি। কিন্তু আদিত্য ভেতরে ভেতরে চিন্তিত ছিল। এর প্রায় কিছুক্ষণ পরেই নন্দিনীদের বাসা থেকে পরপর দুটি গাড়ি বের হতে দেখে কৌতূহলী হলো ওরা। আদিত্য উদ্বিগ্ন হয়ে ভাবল, এত রাতে নন্দিনীর কিছু হয়নি তো? তাছাড়া সন্ধ্যার পরে তারা যখন এসেছিল তখন নন্দিনীর বাবা মা তাকে দেখেছিল, সেটা আদিত্য নিজেও দেখেছে। সেটা নিয়ে কি তবে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা হওয়ার কথাও। ঘরে বাইরে নাহিদা শিকদারের জল্লাদের মতো দাপটের কথা কে না জানে। আদিত্য আর স্থির থাকতে পারল না। নন্দিনী জেদের বশবর্তী হয়ে কিছু করেনি তো? মেয়েটারও রাগ জেদ একদম কম নয়। তখন লোকেশন ট্র্যাকিং করতে নাম্বার নেওয়ায় আদিত্যের কাছে নাম্বার থাকায় নন্দিনীর নাম্বারে লাগাতার কল দিলেও ফোন পিক আপ করলো না। আদিত্য অস্থির হলো। রায়হানদের বলে নন্দিনীর ব্যালকনিতে টপকে চলে এলো। নন্দিনীর কক্ষের সামনে আসতে দেখলো লাইট জ্বালানো এবং হাট করে কক্ষের ব্যালকনির ডোর খোলা। আদিত্যের বুক ধড়ফড় করতে শুরু করলো। এত রাত, তাও লাইট জ্বলছে। মেয়েটা না ঘুমিয়ে কি করছে এখনো? আদিত্য বিচলিত হয়ে কক্ষে প্রবেশ করে নন্দিনীকে খুঁজতেই দেখলো সারা কক্ষ এলোমেলো হয়ে আছে, যেন ঝড় তুফান তাণ্ডব চালিয়ে সব লণ্ডভণ্ড এবং ধ্বংস করে দিয়ে গেছে। আজকে শপিং থেকে কেনা সবগুলো ফুলদানি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত কক্ষ জুড়ে। সব আদিত্যের মাথার উপর দিয়ে গেল। বোধগম্য হলো না কিছুই। নন্দিনীকে না পেয়ে আদিত্যের শ্বাস আটকে এলো। সারা কক্ষে ধূসর মণিজোড়া তড়িৎ ঘোরাতে আচমকা গোঙানির শব্দ কর্ণকুহরে প্রবেশ করতে আদিত্য শব্দের উৎস খুঁজতেই দেখল নন্দিনী ডোরের সামনে রক্তাক্ত হয়ে ফ্লোরে উবুর হয়ে পড়ে আছে। আদিত্য দৌড়ে নন্দিনীর কাছে গেল। হাঁটু মুড়ে নন্দিনীর পাশে বসে নন্দিনীর মুখ ফুরিয়ে গালে হাত রাখতেই চমকে উঠল। সেন্সলেস হয়ে সারা শরীর শীতল হয়ে রয়েছে। বুকের হাঁপড় ওঠানামা করছে, জোরে জোরে শ্বাস টানছে। আদিত্য বুঝতে পারল নন্দিনীর শ্বাসকষ্ট শুরু হয়েছে ঠান্ডায়। আদিত্য নন্দিনীর মাথা কোলে তুলে গালে হাত রেখে বলল, এই নন্দিনী ফুল, এই কথা বলো, কি হয়েছে তোমার? এখানে কিভাবে এলে? অচেতন অবস্থায় নন্দিনী হঠাৎ গঙিয়ে উঠে বলল, ডোর খোলো আম্মু, আমিও যাব, আমায় নিয়ে যাও। আদিত্যের বোধগম্য হলো না কিছুই। মাত্র ঘন্টা 5-6 মধ্যে কি থেকে কি হয়ে গেল। চোখ পড়ল নন্দিনী আজও হাঁটুর দিয়ে একটা ফ্রক পরেছে, জায়গায় জায়গায় ছেঁড়া, হাতে গলায় খামচির দাগ, পিঠ বরাবর সিল্কি চুলগুলো এলোমেলো, ঠোঁটে রক্ত লেগে আছে, হাত পা গুলো ক্ষতবিক্ষত, সামান্য রক্ত বের হচ্ছে। একজন ডক্টর হওয়ার দরুন আদিত্যের বুঝতে বিলম্ব হলো না যে এগুলো কিসের চিহ্ন হতে পারে। এমন কত জটিল কেসই তারা সলভ করেছে। আদিত্য গাল চাপড়ে বলল, এই নন্দিনী ফুল, কি হয়েছে তোমার? নন্দিনীর কানে কোথায় পৌঁছালো না আদিত্যের ডাক। নন্দিনী হঠাৎ তার ক্ষতবিক্ষত হাত দিয়ে আদিত্যের কোমর জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। নন্দিনী ফুল, কাঁদছো কেন? বলো কি হয়েছে? ভাঙা স্বরে বলল, আপনি এসেছেন আদিত্য? আদিত্য নন্দিনীর গালে হাত রেখে বলল, এই যে আমি এসে পড়েছি, কাঁদে না।
তবু নন্দিনী আদিত্যের কোলে মুখ গুজে কাঁদতে লাগলো। এই অবস্থা কি করে হলো তোমার? নন্দিনী বলতে নিয়েও বলতে পারছে না। ফ্যামিলির অশান্তি নামক জিনিসটি মানুষের খুব সিক্রেট একটি কষ্ট। চাইলেও এই কষ্ট কাউকে বলা যায় না, তবু বলার চেষ্টা করলো। ওই ওয়াসিফ আমায় আদিত্য অস্থির হয়ে বলল, কি করেছো বলো। ওয়াসিফ জোরপূর্বক আমায় রেপ কর। বলতে গিয়ে নন্দিনী ডুকরে কেঁদে উঠল। আদিত্যের হাত আলগা হয়ে গেল। আর কিছু শোনার ইচ্ছে নেই তার। মুহূর্তেই বুকের ভেতর 140 আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো। তার মনে হচ্ছে যেন কেউ একজন খুব যত্ন করে তার হৃৎপিণ্ডটা থেঁতলে দিয়েছে, শানিত বিষাক্ত সোনালি ছুরির ফলা দিয়ে। চোয়াল শক্ত করে বলল, আর বলতে হবে না। ওই রাস্কেলটা এখন কোথায়? বলেই নন্দিনীর হাত ছাড়াতে লাগলো। নন্দিনী শক্ত করে কোমর জড়িয়ে ধরে দুর্বল গলায় বলল, আদিত্য শুনুন, ইচ্ছে নেই। প্লিজ শুনুন। আদিত্য থামল। নন্দিনী বলল, আমি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছি বলেই আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আদিত্য। না, আপনি না আমায় ভালোবাসেন? আপনি না আমার ব্যক্তিগত কেউ একজন হওয়ার অধিকার চেয়েছেন? তাহলে আমার সম্পূর্ণ কথা না শুনে বারবার কেন চলে যান আদিত্য? বারবার কেন আমায় ভুল বুঝেন? আমায় কেন একটু বোঝার চেষ্টা করেন না আপনারা কেউ? কেন শুধু শুধু ভুল বুঝেন আর অপবাদ দেন আমার প্রতি? এটা কেমন ভালোবাসা আপনাদের? আদিত্য নিচু সরে বলল, সরি। আপনার সামান্য ভুল বোঝাবুঝিতে শুধু আপনি নন, আরেকটা মানুষও ভাঙা কাচের মতো ভেঙে গেছে আদিত্য। সেটা বোধহয় আপনি টেরই পাননি। আর এমন হবে না, বিলিভ মি। ওয়াসিফ মানে আমার ফিয়ান্সে আমায় জোর করে রেপ করার চেষ্টা করেছে। দপ করে আদিত্য নিবল, বলল, রাস্কেলটা এখন কোথায়? আম্মু হসপিটালে নিয়ে গিয়েছে। নাহিদা শিকদারের ওপর ভীষণ ক্রোধ জন্মালো আদিত্যের। একটা রেপিস্টকে হসপিটালে নিয়ে গেছে অথচ মেয়ের খবর নেই। এ কেমন মা? এরকম মাকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত। যে মা নিজের সন্তানের ভালো মন্দ না দেখে একটা রেপিস্টের জন্য হালকা পিড়িতি দেখায়। মনে মনে বলল, ছি, নিকৃষ্ট জঘন্য একটা মহিলা। নন্দিনীকেই বলল, ওকে আমি দেখে নেব, ছাড়ো এখন। বলেই আদিত্য উঠতে নিতে নন্দিনী হাত টেনে ধরে বলল, শুনুন আদিত্য, আমি ওকে মেরেছি। আদিত্য নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি ওকে শাস্তি দিয়েছি আদিত্য। বলেই জোরে জোরে শ্বাস টানতে লাগলো। আদিত্য সময় বিলম্ব না করে দ্রুত পাঁজা কোলে তুলে বেডের সামনে আনতে দেখল সারা বেডে কাচের টুকরো ছড়িয়ে রয়েছে। আদিত্য টুকরোগুলো কোনো মতে সরিয়ে নন্দিনীকে শুইয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে দিল। নন্দিনী হাঁ করে শ্বাস নিচ্ছে। আদিত্য ইনহেলার খুঁজতে লাগলো। সারা কক্ষে পা ফেলার জোগান নেই কাচের টুকরোর জন্য। তবু দিক বিদিক শূন্য হয়ে খুঁজছে এই দিক সেই দিক, কিন্তু পাচ্ছে না। আদিত্য অস্থির হয়ে গেল। নন্দিনী গাল চাপড়ে বলল, এই নন্দিনী, তোমার ইনহেলার কই? বার কয়েক জিজ্ঞেস করলেও নন্দিনী কিছু বলতে পারল না। আবারও জিজ্ঞেস করতে আলমিরা দেখিয়ে দিল। আদিত্য দ্রুত আলমিরা খুলে ইনহেলার খুঁজতে লাগলো। হঠাৎ একটি মেডিসিনের বক্স পেল। বক্সটি খুলতেই দেখলো সেখানে বেশ কয়েকটি নতুন ইনহেলার সহ নন্দিনীর যাবতীয় কিছু নতুন ঔষধপত্র। একটা ইনহেলার নিতেই দেখলো সেখানে ছোট একটি চিরকুট, তাতে লেখা, আমার শ্বাস রোগী বানিয়ে কেন অভিমান করে চলে গেলেন ডাক্তার সাহেব? ইতি আপনার নন্দিনী ফুল। আদিত্যের মাথা হ্যাং হয়ে গেল। চিরকুটটি পকেটে ঢুকে দৌড়ে এসে নন্দিনীর মুখে ইনহেলার পুশ পড়তেই নন্দিনী নর্মাল হলো। আদিত্য স্বস্তির শ্বাস ফেলতেই নন্দিনী নড়ে চড়ে উঠল। আদিত্য নন্দিনীর গালে হাত রেখে বলল, এই নন্দিনী ফুল, চোখ খুলো। নন্দিনী কিছুই বলল না। হঠাৎ আদিত্যের খেয়াল হলো নন্দিনীর হাতে পায়ে কাঁচের টুকরোগুলোর কথা। এগুলো হাত দিয়ে বের করা সম্ভব নয়, এতে আরও ব্লাড লস হতে পারে। আদিত্য রায়হান আর মেহেরাবকে কিছু একটা লিখে টেক্সট করলো। এর প্রায় 15 মিনিট পর ওরা একটা বক্সে করে কিছু পাঠালো। আদিত্য নন্দিনীকে আর কিছু জিজ্ঞেস করলো না। দ্রুত হাতের মধ্যে গ্লাভস পরে নন্দিনীর হাতে এবং পায়ে ইনজেকশন পুশ করে আস্তে আস্তে কাঁচের টুকরোগুলো বের করে নিল। নন্দিনী আর ব্যথা পেল না। আদিত্য যে কয়টা টুকরো পেয়েছে সেগুলো বের করে হাতে পায়ে ভালো করে ব্যান্ডেজ করে দিল। এর কিছুক্ষণ পরেই নন্দিনীর ভীষণ ব্যথা উঠল। আদিত্য মেডিসিন খাইয়ে নন্দিনীকে ঠিকঠাক মতো শুইয়ে বক্স গুছিয়ে নিয়ে নন্দিনীর মাথায় হাত বুলিয়েই বলল, ঘুমাও, ব্যথা সেরে যাবে।
বলে কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু নন্দিনীর ব্যথা কিছুতেই কমলো না, বরং শরীর কাঁপিয়ে জ্বর এলো। আদিত্য অস্থির হয়ে মাথায় জলপট্টি দিতে লাগলো। ভাবলো কাজগুলো হয়তো পায়ের গভীরে ঢুকেছে, যার ফলস্বরূপ সে সবগুলো বের করতে সক্ষম হয়নি। আদিত্য ভাবলো হসপিটালে নিয়ে যাবে, নন্দিনীর বাবা মা দেখলেও দেখুন, মহিলার সাথে মুখোমুখি হওয়া দরকার। বেশি বাড়াবাড়ি করলে মহিলার সামনে মেয়েকে তুলে নিয়ে সোজা কাজী অফিসে বিয়ে সেরে নেবে। এতে নন্দিনীর মত থাকুক বা না থাকুক, এমনিতেই তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ভাবনা অনুযায়ী ডোর খুলতে গেলে দেখলো বাইরে থেকে ডোর লক করা। আদিত্য অবাক হয়ে বলল। বাইরে থেকে ডোর লক করা কেন? নন্দিনী আধো আধো চোখ মেলে বলল, আম্মু লক করে গেছে। কেন? আব্বু অসুস্থ হয়ে পড়েছে। আব্বু আর ওয়াসিফকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় লক করে গেছে। আমাকে আব্বুর কাছে নিয়ে যাবেন? কিভাবে নেব? ডোর তো লক করা। নন্দিনী কেঁদে উঠল। তার বাবা কেমন আছে এখনো নন্দিনী জানে না। জীবনে কিছু কিছু সময় আসে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে ছাড়া আর কিছুই করার থাকে না। তেমনি আদিত্য আর নন্দিনীরও এই মুহূর্তে কিছু করার নেই। নন্দিনীর এই অবস্থায় তাকে কিছুতেই ব্যালকনি টপকিয়ে নেওয়া যাবে না, পায়ের ক্ষতগুলো গভীর, আর এই ডোর ভাঙা তার পক্ষে সম্ভব নয়। নর্মাল কোনো ডোর হলে লাথি দিয়ে ভেঙে ফেলে যেত। একটা দীর্ঘশ্বাস ফেললো আদিত্য। সারা রাত নন্দিনীর মাথায় জলপট্টি দিল আদিত্য, তবু জ্বর কিছুতেই নামলো না। হাতে পায়ে অসহ্য ব্যথায় নন্দিনী আধমরা হয়ে গেল। রোগ আর শোক দুটো একসাথে যখন নেমে আসে, জীবন তখন দুর্বিষহ করে দেয়। রোগ শোক দুটোর বিড়ম্বনায় রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেনি নন্দিনী। সত্যি জীবনটা বড়ই দুর্বিষহ হয়ে উঠেছে তার। জ্বর কমার বদলে উল্টো আরো বাড়লো। হাত পা ফুলে অসহ্য ব্যথায় নন্দিনী কাতরাতে লাগলো। আদিত্য সারা রাত নন্দিনীর মাথায় জলপট্টি দিল। নন্দিনীর অবস্থা দেখে নাহিদা শিকদারের ওপর ভীষণ ক্রোধ জন্মালো। কেমন মা, একটা বারো মেয়ের খোঁজ নিচ্ছে না? সারাটা রাত নির্ঘুম আর বিভীষিকাময় পার হলো দুজন মানবীর। বার 4-5 বমিও করলো নন্দিনী। আদিত্যের গায়ের ওপর করেছে বার 3 মতো। আদিত্য নীরবে সব সহ্য করে নিল। বমির উৎকট বাজে গন্ধে বিন্দুমাত্র নাক মুখ কুচকালো না। বিরক্ত হয়ে নন্দিনীকে একটা ধমকও দিল না, উল্টো নিজে হাতে যতটুকু পেরেছে পরিষ্কার করে দিল। তবে নন্দিনীর জায়গায় অন্য কেউ হলে আজ বোধহয় খবর ছিল। আদিত্য দীর্ঘশ্বাস ফেলল। এমত অবস্থায় নন্দিনীকে রেখে আদিত্য চলে যেতেও পারছে না। অন্যদিকে একা একটা কক্ষে দুজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত ছেলে মেয়ে রাত্রি যাপন করাটা কতটা দৃষ্টিকটুতা আদিত্যের চেয়ে ভালো আর কে জানে। সব ন্যায় অন্যায়ের বাজবিচার পায়ের তলায় পিষে আদিত্য নন্দিনীর জন্য এক বিষণ্ণ নির্ঘুম রাত পার করল। শেষ রাতে আজান দেওয়ার কিছু পূর্ব মুহূর্তের পর ঠান্ডায় নন্দিনীর আবারও শ্বাসকষ্ট বেড়ে গেল এবং আবারও বমি হলো। আদিত্য ঘাবড়ে গেল। আবারও জামা কাপড় সব নষ্ট করে ফেলল নন্দিনী। আদিত্য যতটুকু পেরেছে টিস্যু দিয়ে কোনো মতে মুছে দিল। নন্দিনী তার ড্রেস চেঞ্জ করার অবস্থায় নেই। মেয়েটা নিস্তেজ হয়ে পড়েছে পুইলতার ন্যায়। আদিত্যেরও ওরকম কোনো রাইট নেই নন্দিনীর ড্রেস চেঞ্জ করার। বমি করে হাঁফাতে হাঁফাতে নন্দিনী বলল, আমার আম্মু এসেছে। আদিত্য দাঁতে দাঁত চাপলো। এখন ওই মহিলার কথা স্মরণ করছো? ঠিক হচ্ছে না? নন্দিনী কিছুই বলল না। মা তো মাই, খারাপ হলেও মা, ভালো হলেও মা। মা অপরাধ করলেও সেটা অপরাধ হিসেবে গণ্য করা হয় না। আর নন্দিনী তো তার মায়ের নেওয়াটা। একদিনের ভুল বোঝাবুঝিতে মাফি কিভাবে ভুলে যাবে সে? এতটাও বিবেকহীন নয় নন্দিনী। নন্দিনী জানে তার মায়ের চেয়ে এই পৃথিবীতে তাকে আর কেউ এত ভালোবাসে না, কিংবা ভালোবাসতে পারবেও না। হয়তো সন্ধ্যার ওই ঘটনা আর ওয়াসিফের মিথ্যে বানোয়াট কথার জন্যই তার মা তাকে ভুল বুঝেছে, এর বেশি কিছুই না। ঠিকই তার মা আসবে, এটা নন্দিনী জানে। এটা তার প্রবল আত্মবিশ্বাস। আর তাই বলে কি মাকে ভুলে যাবে, বেইমানি করবে? এটা কখনো না। জীবনে চলার পথে এরকম কত শত বাধা বিপত্তি, উড়ো বিপদ সহ আরো কত কি আসবে যাবে। তাই বলে নির্দিষ্ট কারোর ওপর মনক্ষুণ্ণ হওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া অভিভাবকরা সবসময় তাদের সন্তানের ভালো চান। নন্দিনীর ক্ষেত্রে তার মায়ের রিয়্যাক্ট করাটাও বিপরীত কিছু নয়। তার মা চায় সে ভালো থাকুক। নন্দিনী ব্যথায় কেঁদে উঠল। সারা শরীরে কম্পন বেড়ে গেল। ন্যায় অন্যায় ঘোরতর পাপ জেনেও আদিত্য অনিচ্ছা সত্ত্বেও নিজের সাথে নন্দিনীকে জড়িয়ে নিল। নন্দিনীও আদিত্যকে জড়িয়ে ধরল কোনো সংকোচ ছাড়াই। যেন আদিত্য তার কত আপন, যেন কত চেনা জানা, বহুকাল বহু দিনের। আদিত্যের উষ্ণতা পেয়ে এর কিছুক্ষণ পরই নন্দিনীর শরীরের কম্পন নিয়ন্ত্রণে এলো। নন্দিনীর চুলের ভাঁজে আঙুল চালাতে লাগলো আদিত্য। আজান হয়ে গেছে খানিক রূপে।
ভোরের সোনালি সূর্য উদয় হওয়ার পালা। আদিত্যের এখানে থাকা আর মোটেও শোভাজনক নয়। ভাবলো নন্দিনীকে ঘুম পাড়িয়ে আলো ফোটার করবে, এখান থেকে বের হয়ে যে কোনোভাবেই নন্দিনীকে শীঘ্রই হসপিটালে অ্যাডমিট করবে। তাই নন্দিনীকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। নন্দিনী আদিত্যের মনস্তাপ বুঝতে পারলো। মা বাবা ছাড়া এমতাবস্থায় নন্দিনী নিজেকে অসহায়ত্ব বোধ করছে। আদিত্য বুঝতে পারলো নন্দিনী চায় না সে চলে যাক। আদিত্য মাথায় হাত বোলাতে বোলাতে হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, যতদূর জানি তোমার আম্মু তোমাকে খুব ভালোবাসেন, তাহলে তোমার এমন একটা অবস্থা দেখেও কি করে পারলো বাইরে থেকে তোমার ডোর লক করে যেতে? বেবিকে বাঁধলো না? নন্দিনী দুর্বল গলায় বলল, আম্মু আমায় ভুল বুঝেছে আদিত্য। আর আম্মু লক্ষ্য করেনি আমার হাতে পায়ে যে কাঁচ ঢুকেছে, তাই ডোর লক করে চলে গেছে। তাছাড়া আমার জন্যই এমন কপাল ফেটেছে। কপালে ভাঁজ ফেলে বলল, ভুল বুঝছে কেন? আম্মু তখন আপনাকে দেখেছিল, ভেবেছিল আপনি আমার বয়ফ্রেন্ড, আর এ নিয়ে সন্ধ্যা একতরফা ঝামেলা করেছিল আমার সাথে। আদিত্য জানতে উদ্বেগ হয়ে বলল, ঠিক কেমন ঝামেলা? নন্দিনী বলতে চাইল না। আদিত্য শক্ত গলায় বলল, জলদি সব খুলে বলো, নয়তো তোমার খবর আছে। আদিত্যের রাশভারী কণ্ঠে নন্দিনী ঘাবড়ালো। নন্দিনীকে নিরুত্তর দেখে আদিত্য হঠাৎ একটা রাম ধমক দিতে নন্দিনী গড়গড় করে সব বলে দিল। সব শুনতেই আদিত্যের মাথায় রক্ত চড়ে উঠল। নন্দিনীর মা এতটা নীচ মন মানসিকতার এবং অহংকারী আদিত্য স্বপ্নেও ভাবতে পারল না। অহংকার তো করেছে, আবার তাকে ছোট লোক বলেও তুলনা করেছে। নিজের মেয়েকে ভুল বুঝেছে। মহিলা কি জানে তার মেয়ের জন্য আদিত্যের কয়টা গাড়ি কেনার সামর্থ্য রয়েছে? সে একজন ডাক্তার। ইউএস এর ডলার অনুযায়ী ডেইলি, উইকলি, মান্থলি অ্যান্ড ইয়ারলি তার ইনকাম কত? সাধারণত 8 ঘন্টা কিংবা 1 ঘন্টার ছোট একটা অপারেশন করেই তো তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় পেশেন্ট থেকে। এছাড়াও চেম্বারে বসে দিনে সর্বনিম্ন 30-50 জন পেশেন্ট দেখলেও তার কারি অর্থ আসে। শুধু তাই নয়, সে বেশ কয়েকটা সরকারি এবং বেসরকারি হসপিটালের সাথেও জড়িত। সেখান থেকে মাস শেষে মোটা অঙ্কের অ্যামাউন্ট আসে। এছাড়াও ইউএসএতে তারা 3 বন্ধু মিলে বড় অ্যামাউন্ট খরচা করে এই 10 বছরের মধ্যে 3টি ফ্লোর রেন্ট নয়, বরং পরিশ্রমের সকল অর্থ দিয়ে কিনে নিয়ে সেখানে দেশি বিদেশি সকল নামি দামি মেডিসিনের সব দিয়ে বেশ সংখ্যক কর্মচারী দিয়ে 3 জনে পরিচালনা করছে। আরও 2টি ব্রাঞ্চও ওপেন করার জন্য ফ্লোরও কেনা হয়ে গেছে। এবার ইউএসএ গেলেই কর্মচারী বিজ্ঞপ্তি দিয়ে দ্রুত সবগুলো ওপেন করবে। তাদের সাথে আবার নিউ ডক্টর হিসেবে তার ছোট ভাই আইমানও রয়েছে। এখন 4 জন মিলেই সব পরিচালনা করে। তারা 3 বন্ধু মিলে 2টো বাড়িও কিনে নিয়েছে বিজনেসের লাভ্যাংশ দিয়ে। আর এই মহিলা না জেনে তাকে ছোট লোক বলে তুলনা করেছে। রাগে ক্ষোভে আদিত্যের মাথা রগগুলো দপদপ করছে। আদিত্য পণ করলো টিচ দিবে এই অহংকারী নিচু মন মানসিকতায় পরিপূর্ণ মহিলাটিকে। দাঁত মুখ পিষে বলল, এই মহিলাকে তো আমি ছাড়বো না। ডক্টর আদিত্য চৌধুরীর সাথে পাঞ্জালো না? নন্দিনী ভয় পেল। আদিত্যের চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছে। সুশ্রী মুখশ্রী রক্তাভ হয়ে উঠেছে। কেন যে বলতে গেল। আদিত্য আর এক মুহূর্ত সময় বিলম্ব না করে দ্রুত রায়হান আর মেহেরাবকে টেক্সট করলো। ওরা দুজনও ঘুমায়নি। আদিত্যের মেসেজ পেতেই রায়হান কল দিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? ভেবেচিন্তে কথা বল। তুই সাপের মাথায় নয়, বরং সাপের লেজ বাঁধিচ্ছিস। যখন তখন চোল মারতে পারি। এছাড়াও নাহিদা শিকদারের সঙ্গে টক্কর নেওয়া কিন্তু উচিত হবে না। এই মহিলাটি কতটা ভয়ঙ্কর তা তুইও জানিস না। অহেতুকে একটা মিথ্যে মামলা ঠুকে দেবে তোকে। ঠিক? হ্যাঁ, আমি নাহিদের শিকদারের কলিজের টুকরোর জন্য পাগল হয়েছে। আর নাহিদের শিকদার মাই ফুট। ওই মহিলার অহংকার আমি ধুলোয় মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করে রাখবো। এখন যা বলেছে তাই করো। অতিরিক্ত মেয়ে করা নেই মহিলা। এবারে মেয়ে দিয়ে তার সাথে আমি মাইন্ড গেম খেলবো। মহিলা ভাবে কি নিজেকে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে বলে কিনা আমি ছোট লোক। তার মেয়ে কি ওবারে নিয়ে ঘোরাঘুরি করি। আমার গাড়ি কেনার সামর্থ্য নেই। তার মেয়েকে সুখে রাখতে পারবো না। ইভেন আমরা নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এছাড়া আমরা নাকি রুম ডেট করেছি। এই মহিলা জানে ডক্টর আদিত্য চৌধুরী তার চরিত্রকে কতটা যত্ন করে। এবং মহিলাকে জানে আমার মাসিক ইনকাম কত। এই মহিলাকে জানে তার মেয়ের দিকে আমি কখনো কামকতা নয়, বরং পরম স্নেহেরা তারপর ভালোবাসার দৃশ্যতে তাকিয়েছে। এবং তার মেয়েকে কখনো মলিনতা নিয়ে স্পর্শ করিনি। আর মহিলা কিনা আমাদের নিষ্পাপ চরিত্র অপবাদ দিল। এই মহিলা অহংকার আর চাপার জোর না কমানো পর্যন্ত আমি ডক্টর আদিত্য চৌধুরীর স্বস্তি পাবো না। বলে আদিত্য তার
খরসান চোয়ালদয় শক্ত করলো। আদিত্যকে ভয়ানকভাবে প্রধান্বিত হতে দেখে নন্দিনী ভয়ার্থ হলো। রায়হান বলল, ঠিক আছে, যা ভালো মনে করিস। আমার বলার আমি বলেছি, তুই শুনলে শোন, না শুনলে আর কি করার। তবুও বলবো এই মহিলা কিন্তু ডেঞ্জারাস। আর শোন, 8 ঘন্টা ওয়েট কর, সব কিছুর ব্যবস্থা আমি করছি। আর নন্দিনীকে দেখে রাখিস, আপনি জানাবি। বলেই সংযোগ বিচ্ছিন্ন করলো। আদিত্য নন্দিনীকে শুইয়ে কক্ষে পায়চারি করলো। ভয়ে নন্দিনীর গলা শুকিয়ে এলো। হঠাৎই সারা কক্ষ ভারী হয়ে উঠল। নন্দিনী কমফোর্টারের নিচে ঠকঠক করে কাঁপতে লাগলো। এর প্রায় আধা ঘন্টা পর রায়হান আর মেহেরাব নন্দিনীর বেডরুমে ঢুকলো। ওদেরকে দেখতে নন্দিনী ভয়ে আতঙ্কিত হলো। আদিত্য নন্দিনীকে পেটের ওপর বসিয়ে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, এখানে দ্রুত সাইন করো, কোনো কথা নয়। নন্দিনী ভয়ার্থ গলায় বলল, এটা কিসের পেপার? আদিত্য ফের করা একটা রাম ধমক দিতে নন্দিনী কেঁপে উঠল। আদিত্যকে ভয়ঙ্কর দেখাচ্ছে। এদিকে রায়হান মেহেরাবকে দেখে নন্দিনীর অন্তরাত্মা শুকিয়ে গেল। যদি ওয়াসিফের মতো কিছু করে বসে। ওয়াসিফ কেউ তো নন্দিনী খুব খুব ভালো জানতো, কিন্তু হঠাৎ করে তার এমন কুৎসিত রূপ বেরিয়ে আসবে সেটা নন্দিনী কালে ভদ্র ভাবেনি। তেমনি রায়হানরা যতই উপর দিয়ে ভালো দেখা, ভেতরটা তো নন্দিনী জানে না কেমন। আর পুরুষ তো পুরুষ, সুযোগ পেলে নরমাংসের স্বাদ কেনা নিতে চায়। উত্তম পুরুষ চেনা বড্ড কঠিন। আদিত্য ফের রাম ধমক দিতেই নন্দিনী বলল, আমি একবার পড়ে দেখি। ফাজলামো হচ্ছে। বলেই নিজেই নন্দিনীর ব্যান্ডেজ করা হাত ধরে জোরপূর্বক সাইন করিয়ে নিল। নন্দিনীর পর আদিত্য নিজেও সাইন করলো। রায়হানরা পেপার নিয়ে চলে গেল। নন্দিনীর জানে পানি এলো। নন্দিনী এবার অভিমানে কেঁদে উঠল। আদিত্য এবার হ্যাঁচকা টান দিয়ে নন্দিনীকে স্বইচ্ছায় বুকে জড়িয়ে নিল। নন্দিনীর গালগুলো সিক্ত হতে লাগলো তপ্ত জলের স্নানে। একটু আগে রাম ধমক দিয়ে তাকে ভয় দেখিয়ে কার্যসিদ্ধ করে এখন আদর দেখাচ্ছে। নন্দিনী সরে আসতে চাইলে আদিত্য ফের জোরপূর্বক কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। নন্দিনী আদিত্যকে খামচে ধরে আকস্মিক কেঁদে উঠতে আদিত্য বলল, নন্দিনী ফুল। নন্দিনী বুক ভাসাতে ব্যস্ত হলো। বাবা মায়ের পরেই নন্দিনী কেন জানি আদিত্যকে খুব ভরসা করে। আর সে মানুষটার একটু আগের রূপ দেখে নন্দিনীর ভীষণ অভিমান হলো। আদিত্য বলল, একটা কথা শুনবে? অভিমানী নন্দিনী মাথা নাড়ল, শুনবে না। আদিত্য বলল, জানো, মানুষ নিজেকে নিজে পুরোপুরি দেখতে পায় না বলেই প্রতিচ্ছবি হিসেবে কাউকে ভালোবাসে। আমি তেমনি তোমাকে ভালোবাসি নন্দিনী ফুল। আর আজ থেকে তুমি আদিত্য চৌধুরীর নন্দিনী ফুল। কথাটা শুনতেই নন্দিনীর শীত দাঁড়াবে সর্পিল গতিতে একরাশ উষ্ণ শীতল স্রোত বয়ে গেল। আদিত্য নন্দিনীর চিবুক তুলে বলল, তুমি কি আমাকে ভালোবাসো নন্দিনী ফুল? সত্যিটাই বলবে। নন্দিনী সোজাসুজি মাথা নাড়ল, ভালোবাসে না। আদিত্য বলল, কেন ভালোবাসো না? সে কথা নন্দিনী কখনোই বলবে না। ভালোবাসতো, কিন্তু একটু আগে রাম ধমক দেওয়ার জন্য এখন আর ভালোবাসে না। আমি যদি হঠাৎ একটা সিদ্ধান্ত নিই, তুমি সায় দেবে নন্দিনী ফুল? নন্দিনী নির্বিকার, আজ আর কথা বলবে না। চোখ দিয়ে টুপটুপ করে জল গড়াতে লাগলো। সেদিকে তাকিয়ে আদিত্য বলল, জানো, ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মনের মতো একজন জীবন সঙ্গী হলে আর কিছু প্রয়োজন নেই এই পৃথিবীতে। জানো, আমি একটু সুখে থাকতে চাই। জীবনের বেশি আর কিছু চাই না, জাস্ট একটু মানসিক শান্তি চাই। যেটা নিয়ে একটু শান্তি অনুভব করা যায়, যেটা নিয়ে টেনশন মুক্ত থাকা যায়, যেটা নিয়ে রাতে একটু শান্তিতে ঘুমানো যায়। আমি তোমার সাথে খুব সুন্দর একটা সাধারণ জীবন কাটাতে চাই, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু একে অন্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে। রাজি তুমি আমার সিদ্ধান্তে? নন্দিনী এবারও কিছুই বলল না। তবে আদিত্যের প্রতিটি কথা তার হৃদয়লিন্দ শীতল করে দিল। মানুষটা তখন লেকের পাড়ে গড প্রমিস করে ফরগিভ মি বলে এখন আবার তাকে এবং তার মাকে বকেছে। নন্দিনী ফুঁসতে লাগলো। আদিত্য বুঝতে পেরেছে নন্দিনী স্বাভাবিক মানুষ নয়। যতটা ম্যাচুরিটি দেখায় ঠিক ততটাও তার মধ্যে থাকলেও রাগ অভিমানের জন্য ধরে রাখতে পারে না, কঠোর হতে পারে না। এছাড়াও অজানা কোনো এক ভয় তার মস্তিষ্কে গেঁথে রয়েছে। আবারও বলল, আমি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নন্দিনী ফুল। আজ থেকে আমি তোমার জন্য দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি। যদি তুমি একটাবার বলো তুমি আমায় ভালোবাসো, তুমি আমার পাশে থাকার অঙ্গীকার করো, আমি নিজেই নিজেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে তৈরি করবো তোমার জন্য। বলো, আমায় ভালোবাসো? নন্দিনীর জেদ
ধরেছে আজ কিছুতেই বলবে না। কথায় কথায় তাকে কেন ধমক দেবে, তাও আবার রায়হানদের সামনে। তবে মনে মনে লজ্জায় লাল হয়ে বলল, আপনি নামক যন্ত্রণা থেকে মুক্তি কেন মেলে না আদিত্য? আপনার চোখের গভীরে সেই কবেই খুন হয়েছে আমি। আমি বিচার দেব কার কাছে? আমি ভালোবাসি আপনাকে, সেটাও বলবো কার কাছে আমি? জুঁই ফোঁটার শিশির ঝরা ভোরে নাহিদা শিকদার বাসায় ফিরে এলেন। সর্বপ্রথম মেয়ের কক্ষ প্রবেশ করতে উৎকট গন্ধ পেলেন। ডোর ওপেন করে মেয়ের কাছে আসেন। নন্দিনী ঘুমিয়ে রয়েছে, চোখে মুখে বিষাদের ছাপ স্পষ্ট। সারা বেডের আশেপাশে বমির উৎকট বাছে দুর্গন্ধ। বুকটা ধক করে উঠল। কাল রাতে মাথা ঠিক না থাকা মেয়ের যত্ন নিতে পারেননি। রাতে মেয়েটা ডিনারও করেনি। বার কয়েক দিনে ডেকেও গেছেন। মেয়ে আর জেদে অটল রইল। মেয়ের গালে হাত রাখতে চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। গায়ের ওপর থেকে কমফোর্টার সরাতেই দেখলেন হাতে পায়ে ব্যান্ডেজ, পা ফুলে গেছে। নন্দিনী মায়ের স্পর্শ পেয়ে দৈবক্রমে কোকিয়ে উঠে মাকে ডাকল। মেয়ের অবস্থা দেখে নাহিদা শিকদার নীরবে কেঁদে ফেললেন। নিজের প্রতি প্রচন্ড পরিমাণে রাগ হলো, অনুশোচনাও হলো। তখন স্বামী আর ভাতিজার অবস্থা দেখতে তিনি দিকবিদিক শূন্য হয়ে গেলেন। মেয়ের কথা চিন্তা করে ডোর লক করে গেছেন। যদি মেয়ে জেদের বশবর্তী হয়ে ওই ছোট লোক ছেলেটার সাথে পালায়, তাহলে ড্রেস চেঞ্জ করিয়ে দ্রুত কয়েকজন সার্ভেন্ট দ্বারা নন্দিনীকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেলেন। নন্দিনীর আবারও শ্বাসকষ্ট শুরু হলো। দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে ওটিতে নেওয়া হলো। পায়ের গভীরে ঢুকে যাওয়া কাজ বের করা হলো। দুদিন অবজারভেশনে রেখে পরের দিন কেবিনে শিফট করা হলো। নাহিদা শিকদার এক পলকের জন্য মেয়ের কাছ থেকে সরেননি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।